ভারতীয় সংবিধানের এমন একটা অংশ আছে যেটা আমাদের সবার জীবনের সাথে একদম সরাসরি জড়িয়ে আছে। হ্যাঁ, আমি মৌলিক অধিকারের কথাই বলছি, মানে যে অধিকারগুলো আমাদের স্বাধীনভাবে বেঁচে থাকার আসল ভিত্তিটা তৈরি করে দেয়। চলুন আজের গভীরে ঢোকা যাক। ব্যাপারটি এমন না যে এগুলো শুধু কয়েকটা শুকনো আইন, না, একদমই না। এগুলো আসলে আমাদের প্রত্যেকের জন্য এক একটা সাংবিধানিক রক্ষা কবচ, একটা শিল্ডের মতো। এই শিল্ডই আমাদের সুরক্ষা দেয় আর একটা সম্মানজনক জীবনযাপনের সুযোগ করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, এই রক্ষা কবচটা ঠিক কী দিয়ে তৈরি? আসুন জেনে নেওয়া যাক। তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এই যে আমরা বলছি মৌলিক অধিকার, মৌলিক অধিকার জিনিসটা আসলে কি, আর কেনই বা এগুলোকে আমাদের জীবনের জন্য এত এত জরুরি বলা হয়? দেখুন, একদম সহজ কথায় যদি বলি, মৌলিক অধিকার হলো সেই সব বেসিক রাইটস যেগুলো ভারতের সংবিধান তার প্রত্যেকটা নাগরিককে দিয়েছে। আর এর উদ্দেশ্য একটাই, সবার জন্য স্বাধীনতা, সাম্য আর ন্যায় বিচার নিশ্চিত করা। এমনও বলা হয় যে এই অধিকারগুলো ছাড়া কোনো মানুষের সম্পূর্ণ বিকাশই সম্ভব না। আচ্ছা, এই অধিকারগুলো সংবিধানের ঠিক কোথায় লেখা আছে? মনে রাখবেন, এটা আছে সংবিধানের ৩য় খণ্ডে, মানে পার্ট 3-তে। এই তথ্যটা কিন্তু খুব খুব জরুরি, কারণ সংবিধানের এই অংশটাকেই কিন্তু আমাদের অধিকারের মূল ভিত্তি ধরা হয়। আর যদি আরও নির্দিষ্ট করে বলি, তাহলে আর্টিকেল ১২ থেকে শুরু করে ৩৫ পর্যন্ত এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই আর্টিকেলগুলোই হলো আমাদের অধিকারের আসল আইনি কাঠামো। চলুন এবার মূল অধিকারগুলোর ভেতরে ঢুকা যাক। শুরু করা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো অধিকার দিয়ে। ১, সমতার অধিকার, আর ২, স্বাধীনতার অধিকার। এই সমতার অধিকারের মূল কথাটা কি? একদম সোজা, আইনের চোখে সবাই সমান। রাষ্ট্র কোনোভাবেই ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে কোনো নাগরিকের সাথে কোনো রকম বৈষম্য করতে পারবে না। এই অধিকারটা কিন্তু আর্টিকেল 14 থেকে 18 পর্যন্ত ছড়িয়ে আছে। একবার ভেবে দেখুন, এর মধ্যে একদিকে যেমন আইনি সমতার কথা বলা আছে, তেমনি অন্যদিকে অস্পৃশ্যতার মতো একটা ভয়ঙ্কর সামাজিক ব্যাধি দূর করার কথাও বলা হয়েছে। মানে কতটা ব্যাপক এর পরিধি। এরপর আসছে স্বাধীনতার অধিকার। এটাকে কিন্তু আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার একেবারে প্রাণ বলা চলে। এর ভেতরে কি কি আছে? বাকস্বাধীনতা আছে, মানে কথায় বলার অধিকার, শান্তিপূর্ণভাবে জড়ো হওয়ার অধিকার, দেশের যে কোনো প্রান্তে ঘুরে বেড়ানোর অধিকার, আর হ্যাঁ, নিজের ইচ্ছেমতো যে কোনো পেশা বেছে নেওয়ার অধিকারও। এই সব জরুরি স্বাধীনতাগুলো সুরক্ষিত আছে আর্টিকেল ১৯ থেকে ২২-এর মধ্যে। আর এখানেই কিন্তু আছে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধিকার, আর সেটা হলো জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। ভাবা যায় এটা কতটা মৌলিক? শুধু সমতা আর স্বাধীনতাই নয়, সংবিধান আমাদের আরও দুটো বড় সুরক্ষা দেয়। একটা হলো শোষণের বিরুদ্ধে অধিকার, আর অন্যটা হলো নিজের বিশ্বাস আর ধর্ম পালনের স্বাধীনতা। এখানে দুটো খুবই জরুরি অধিকারের কথা বলা আছে। প্রথমটা হলো শোষণের বিরুদ্ধে অধিকার, যেটা আছে আর্টিকেল 23 আর 24-এ। এটা সরাসরি মানব পাচার আর জোর করে কাজ করানোকে নিষিদ্ধ করে। আর দ্বিতীয়টা হলো ধর্মীয় স্বাধীনতার অধিকার। আর্টিকেল 25 থেকে 18 পর্যন্ত এটা নিশ্চিত করে যে প্রত্যেক নাগরিক নিজের বিশ্বাস অনুযায়ী ধর্ম পালন করতে পারবে, প্রচারও করতে পারবে। আমাদের দেশ তো বৈচিত্র্যে ভরা, তাই না? আর এই বৈচিত্র্যকে রক্ষা করার জন্য সংবিধানে কিন্তু বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। হ্যাঁ, আর্টিকেল 29 আর 30-তে বলা আছে সংস্কৃতি ও শিক্ষার অধিকারের কথা। এটা নিশ্চিত করে যে যারা সংখ্যালঘু সম্প্রদায়, তারা যেন নিজেদের ভাষা, লিপি আর সংস্কৃতিকে রক্ষা করতে পারে। শুধু তাই নয়, তারা নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি এবং পরিচালনাও করতে পারবে। আচ্ছা, আমরা এবার এমন একটা অধিকারে এসে পৌঁছেছি যেটা না থাকলে হয়তো বাকি সব অধিকারই অর্থহীন হয়ে যেত। এটাকে বলা যেতে পারে আমাদের ফাইনাল শিল্ড, আমাদের চূড়ান্ত রক্ষা কবচ। এটাই হলো সাংবিধানিক প্রতিকারের অধিকার, যেটা আর্টিকেল 32-তে দেওয়া হয়েছে। এর মূল কথাটা কি জানেন? যদি কোনো নাগরিকের কোনো মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয় বা লঙ্ঘন করা হয়, তাহলে তিনি সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে নালিশ জানাতে পারেন। সরাসরি, কোনো নিচু আদালতে যাওয়ার দরকার নেই। আর এই আর্টিকেল 32 এতটাই গুরুত্বপূর্ণ যে সংবিধানের রূপকার ড. বি.আর. আম্বেদকর নিজে একে সংবিধানের হৃদয় ও আত্মা বা
হার্ট অ্যান্ড সোল অব দ্য কনস্টিটিউশন বলে উল্লেখ করেছেন। একবার ভাবুন তো, একটা আইনকে হার্ট বা সোলের সাথে তুলনা করা হচ্ছে। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? চলুন এবার ঝটপট কয়েকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই, যেগুলো প্রায় আলোচনায় উঠে আসে, বিশেষ করে পরীক্ষার জন্য তো খুবই জরুরি। সম্পত্তির অধিকার নিয়ে একটা প্রশ্ন কিন্তু প্রায়ই আসে। মনে রাখতে হবে, এটা কিন্তু একসময় মৌলিক অধিকার ছিল, কিন্তু এখন আর নেই। এখন এটা একটা আইনগত বা লিগ্যাল রাইট, যেটা আর্টিকেল 300 এর অধীনে পড়ে। এই পরিবর্তনটা মনে রাখা খুব দরকার। আর এই যে বললাম আর্টিকেল 32 এর কথা, এটা কিন্তু সুপ্রিম কোর্টকে 5টা বিশেষ আইনি হাতিয়ার বা রিট জারি করার ক্ষমতা দেয়। যেমন ধরুন হেবিয়াস কর্পাস। এর মানে হল আদালত বেআইনিভাবে আটক কোনো ব্যক্তিকে সশরীরে হাজির করার নির্দেশ দিতে পারে। ঠিক এই রকমই আরও 4টি শক্তিশালী রিট আছে, যেগুলো আমাদের অধিকারকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। তো সবশেষে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। আচ্ছা, এই অধিকারগুলো যদি না থাকতো, তাহলে আমাদের জীবনটা, আমাদের সমাজটা ঠিক কেমন হতো? আসলে এই মৌলিক অধিকারগুলোই তো আমাদের ব্যক্তিগত স্বাধীনতার আর এ দেশের গণতান্ত্রিক কাঠামোর আসল ভিত্তি।